আরজিকর আন্দোলনে সামনের সারিতে যে সমস্ত ডাক্তাররা ছিলেন তাদেরকে আমরা দেখেছি এক প্রকার তারা নেতৃত্ব হয়ে উঠে এসেছিলেন এবং তারা কি কোথাও গিয়ে টার্গেট হচ্ছেন। ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন, তাকে ট্রান্সফারের নোটিশ দেওয়া হচ্ছে, একেবারে পাহাড়ে দার্জিলিংয়ে ট্রান্সফার করা হচ্ছে। স্যার কি মনে হয় এটা কি উদ্দেশ্য প্রণোদিত হবে, প্রতিহিংসামূলক? দেখুন, আমরা এমনিতে বদলির চাকরি করি, মানে আমাদের সার্ভিসটা ট্রান্সফারেবল, এই নিয়ে আমাদের কোনো রকমের নেই যে ট্রান্সফার হতে হবে এবং সারা পশ্চিমবঙ্গ ঘুরেই করতে হবে। একটা সরকারের নীতি খুব সেটা স্পষ্ট নীতি না থাকলেও একটা করা আছে, সারা পশ্চিমবঙ্গকে 4টে জোনে ভাগ করা আছে। উত্তরবঙ্গে 6টা জেলা, তার সাথে পুরুলিয়া আর সুন্দরবনের কয়েকটা জায়গায় সেটা একটা জোন। মধ্যবঙ্গের ওই মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম এটা একটা জোন। কলকাতা, গ্রেটার কলকাতা সেটা একটা জোন, আর কলকাতার আশেপাশের জেলা হাওড়া, 2 চব্বিশ পরগনা, এই নিয়ে একটা জোন। এই 4টে জোনে আমাদের ভাগ করা হয়। তো যদি মোটামুটি বলা আছে যে 4 বছর একটা না, খুব বেশি হলে হচ্ছে যে ম্যাক্সিমাম একটা জোনে 8 বছর। আমি ইতিমধ্যেই আমার 21 বছরের কর্মজীবনের মধ্যে উত্তরবঙ্গে 7.5 বছর চাকরি করে এসেছি, 3টে জেলা মিলে, মালদা, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলা মিলে। এবং আমি এখন বর্ধমানে যেখানে রয়েছি তার আগেই আমি দার্জিলিং জেলায় ছিলাম। তো ফলে এক হচ্ছে যে সরকারের যে নীতি, বদলি নীতি, সেটা ভেঙে আমাকে দার্জিলিংয়ে পাঠানো হচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমি যে জায়গায় কাজ করছি, আমি ধরুন এই ডেপুটি সিএমওইচ র্যাঙ্কে কাজ করছি, এর আগে বাঁকুড়া জেলায় কাজ করেছি, আলিপুরদুয়ার জেলায় 5 বছর কাজ করেছি, দার্জিলিং জেলায় কাজ করেছি, বর্ধমানে যে কাজ করেছি। আমার কাজের যে ক্ষেত্র, আমার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমি আমার স্নাতকোত্তর হচ্ছে জনস্বাস্থ্য বিষয়ক। ফলে হচ্ছে যে আমি এখানে যেখানে পাঠানো হচ্ছে 50 বেডের একটা টিবি হাসপাতাল। আপনারা সবাই জানেন টিবির বাড়িতে চিকিৎসা হয়, হাসপাতালে আসে না। সারা বছরে একটা বড় সময়ে ওই হাসপাতালে কোনো রুগী থাকে না, 4-5টা রুগী থাকে সর্বাধিক। সেইখানে পাঠানো, ওখানে যে কোনো একজন অফিসার এক্সট্রা একটা অ্যাডিশনাল চার্জে দেওয়া আছে, সেইভাবেই চলে এই হাসপাতালগুলি, এগুলোতে ফাংশন করে না। সেইখানে পাঠানো মানে হচ্ছে যে সরকার কাজ করতে দেবে না। এখন এটা কেন? এইটা হচ্ছে যে বুঝতে গেলে দেখতে হবে যে আমার এই বর্তমান সরকারের আমলে এই নিয়ে আমার 8মবার বদলি হচ্ছে। যেখানে শাসক ঘনিষ্ঠ যারা, তারা স্বাস্থ্য ভবন বা কলকাতার হাসপাতাল আশেপাশে যার যেখানে বাড়ির কাছে সুবিধে, সেখানে বছরের পর বছর, 10 বছর 15 বছর, এমনকি এমনও হয়েছে ধরুন হচ্ছে যে একদম নিচের র্যাঙ্কে বিএমওইচ, এসিএমওইচ, তারপরে ডেপুটি সিএমওইচ, তারপর সিএমওইচ, একই জেলায় বসে থেকে তারা হচ্ছে 20 বছর 25 বছর চাকরি করছে, সেখানেই প্রমোশন পাচ্ছে শাসক ঘনিষ্ঠ বলে। আর আমার হচ্ছে 8বার বদলি হয়েছে, 2 বছর, 2.5 বছর, 1.5 বছর মাথাতে হচ্ছে যে বদলি হয়ে যেতে হচ্ছে। কেন হতে হচ্ছে? কেননা আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, কেননা আমরা থ্রেট কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি, কেননা অভয়ের বিচারের দাবিতে পথে নামছি। এবং শুধুমাত্র বদলি বিষয়টা না, বড় কথা নয়, যে হচ্ছে আপনারা বারবার দেখেছেন যে কখনও লালবাজারে মিথ্যে অভিযোগে ডেকে পাঠানো হয়েছে, ওটা নিজেরাই ডিসমিস করে দিতে বাধ্য হয়েছে কারণ ভিত্তিহীন অভিযোগ ছিল। মেডিকেল কাউন্সিল মিথ্যে অভিযোগ করে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডায়েরি করেছে। এখন হচ্ছে বদলি, এবং হচ্ছে যে শাসক দলের নেতারা তারা নানান রকমের কুৎসা রটিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান রকমের কুৎসা রটাচ্ছেন, অর্থাৎ আক্রমণের লক্ষ্যবস্তু করছে কেন তুমি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছো। তাহলে প্রশাসন যদি হয় যে অপরাধীদের আড়াল করব, দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেব, আর হচ্ছে যারা কাজ করছেন, যারা ভালোভাবে কাজ করছেন অথচ দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলছেন, সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কথা বলছেন, আর সরকারের ভালো নীতিগুলো যারা প্রয়োগ করছেন তাদেরকে নানানভাবে হয়রানি করা হচ্ছে যে তোমার কাজ করতে হবে না, তুমি দুর্গম জায়গায় যাও এবং যেখানে কাজ নেই সেরকম একটা জায়গা তোমায় বসিয়ে রাখবো, হচ্ছে যে কিন্তু তোমায় কাজ করতে দেবো না, মানুষের সাথে মিশতে দেবো না, কারণ তুমি কাজ যেমন করবে ভালো কাজ, তার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবে। তাহলে সরকারের প্রধান যদি হচ্ছে এটা প্রায়োরিটি হয়ে যায় যে দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলাটাকে আটকানো, তাহলে হচ্ছে যে যা হবার সেটাই হচ্ছে। এবং এই আক্রমণটা শুধু আমার বলে নয়, যারা প্রতিবাদ করছেন, যারা এই বিচারের দাবিতে আন্দোলন নেমেছে, তারা প্রত্যেকে মনে করেছেন যে তাদের উপর আক্রমণ, সমষ্টিগত আক্রমণ মনে করেছেন, তাই সকলে মিলেই এটার বিরুদ্ধে সরব হয়েছেন, এটার বিরুদ্ধে পথে নেমেছেন। আচ্ছা সুবর্ণবাবু, একেবারেই আপনি এই যে স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর ভাষা আপনারা বলছিলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কথা বলছেন, যে স্বাস্থ্যের বেহাল অবস্থা সেটা কি ফিরেছে আদৌ? জুনিয়র ডক্টরদের অনেক দাবি মধ্যে মেনে নেওয়া হয়েছে, কিছু দাবি নিয়ে কথাবার্তা চলছে, কিন্তু আলটিমেটলি সেই বেহাল অবস্থা কি ফেরানো যাচ্ছে? নদিয়ার ঘটনা, একটি নাবালিকা মেয়ে, আপনি হয়তো খবরে দেখেছেন, তার মা বিনা চিকিৎসায় মৃত্যু হলো, একদম স্বাস্থ্যকেন্দ্রের অনতি দূরে পড়েছিল, কেউ একবার নিয়ে উঠতে গেল না স্বাস্থ্যকেন্দ্রে। মানে কিসের জন্য তাহলে এই যে বেহাল অবস্থা? প্রান্তিক মানুষ কি তাহলে চিকিৎসা পাবে না?
আমরা ঠিক এই কথাটাই বারবার বলছি যে সরকারের যে স্বাস্থ্যনীতি, কেন্দ্র সরকারের স্বাস্থ্যনীতি, সেখানে কেন্দ্র সরকার চাইছে সরকারি রাষ্ট্রীয় যে স্বাস্থ্য পরিকাঠামো সেখান থেকে হাত গুটিয়ে নিতে, বিমা নির্ভর স্বাস্থ্য ব্যবস্থায় চলে যেতে। যে ওই একটা কর্পোরেট বিমা কোম্পানি, তাকে হচ্ছে যে একটা থোক টাকা অগ্রিম দিয়ে দেবো প্রিমিয়াম হিসাবে, তারা হচ্ছে লোকজনের হাতে একটা কার্ড ধরিয়ে দেবো। আর রাজ্য সরকারও তাই করছে। এবার কার্ডটা গেরুয়া রঙের হবে না নীল সাদা রঙের হবে সেই নিয়ে আকচি চলছে। কিন্তু দুই সরকারের নীতি একই, যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ক্রমশ পঙ্গু করে দেবো। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার জন্য ডাক্তারের এত শূন্যপদ, নার্স টেকনিশিয়ান, গ্রুপ ডি স্টাফ, সুইপার, সব কিছু শূন্যপদ। ওষুধ নেই, মানে ওষুধের দিন আনতে নুন আনতে পান্তা ফুরোয়। এই মুহূর্তে ধরুন সারা পশ্চিমবাংলার হাসপাতালগুলোতে কুকুর বিড়াল কামড়ালে যে ইঞ্জেকশন দেয় অ্যান্টি রেবিস ভ্যাকসিন, অমিল। জরুরি ওষুধ স্যালাইন দিন মানে আনলে 15 দিন আনছে, 15 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এবং হচ্ছে যে তার ফাঁক দিয়ে হচ্ছে দুর্নীতি। এটাই বলছি, জাল ওষুধ ঢুকছে, জাল স্যালাইন চলছে। আর জাল স্যালাইনে রোগী মৃত্যু হলে সরকার তার দায় ঠেলছে চিকিৎসকদের ঘাড়ের উপর। এই কথা আমরা যারা সংগঠিত চিকিৎসক আন্দোলনে কর্মী, আমাদের সংগঠনগুলো থেকে একাধিকবার বলছি আমরা, যে আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যারা এই ধরুন আমি সরকারি স্বাস্থ্যের জন্য গত 21 বছর ধরে কাজ করছি, নিজে প্রাইভেট প্র্যাকটিস কোনোদিন করিনি, হচ্ছে যে এই জন্য করিনি যে পুরোটাই সরকারি, হচ্ছে আমার যা জ্ঞান বিদ্যা বুদ্ধি যা আছে, সময়, সবটাই শ্রম, সবটা হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পিছনে দেব। ফলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে চোখের মনির মতো রক্ষা করতে চাই আমরা যারা। কিন্তু তারা হচ্ছে যে দেখছি যে সরকার নীতি নিচ্ছে যে হাতে একটা করে কার্ড ধরিয়ে আপনাকে কর্পোরেট হাসপাতালের বাইরে গিয়ে লাইন দিতে বাধ্য করছে, যে সেখানে যাও ঝাঁ চকচকে হচ্ছে যে হাসপাতাল, তাদের মুনাফা বাড়াও, আমাদেরই করের টাকায়। ওটা তো কেউ বাড়ির টাকা থেকে দিচ্ছে না, আমাদেরই করের টাকায় দিচ্ছে। ফলে এই যে ভ্রান্ত নীতি এবং তার সাথে এই সীমাহীন দুর্নীতি, এই সব জায়গায় সর্বত্র হচ্ছে দুর্নীতি করব। স্বাস্থ্যমন্ত্রী কি নজর দিতে পাচ্ছেন না? তিনি একসঙ্গে মুখ্যমন্ত্রিত্বের পদ, পুলিশ মন্ত্রী, আরও অনেকগুলো পদ তার রয়েছে। তিনি কি একসঙ্গে, তাছাড়া দলীয় একবারে মানে মুখ্য নেত্রী, সব মিলিয়ে কি সামলে উঠতে পারছে না? স্বাস্থ্যমন্ত্রী কি একটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, মানে যে কোনো একজনের সামলানো উচিত বলে মনে হয়? শুনুন, আমাদের এই যে মন্ত্রিসভা, বড় বড় দপ্তরগুলি, এগুলি করাই হয়েছে তো এই কথাটাই ভেবে যে কোনো একজন মানুষের, তিনি যদি বিরাট কর্মদক্ষ সুপার হিউম্যানও হন, তিনি, তার পক্ষে সম্ভব নয় এই 10টা দায়িত্ব হচ্ছে দপ্তর সামলানো। সেই জন্যই একজন মুখ্যমন্ত্রী করা হয়েছে, বাকি দপ্তরগুলো করা হয়েছে মন্ত্রী। সেটা তো একটা বিষয় আছেই, কিন্তু তার চেয়েও বড় যেটা বড় যে নীতি নিয়ে চলছে, তাতে যদি একজন মন্ত্রী বসায়ও, তাতেও হচ্ছে যে লাভ কিছু হবে না। নীতি পরিবর্তন, আমরা বারবার বলছি নেতা প্রয়োজন না, দরকার নেতা পরিবর্তনের থেকে দরকার হচ্ছে নীতি পরিবর্তন। এটা আমরা মনে করি যে স্বাস্থ্য নীতি নিয়ে চলছে, সেই নীতিটা যদি পরিবর্তন করে, কে দপ্তর চালালো একজন মানুষ এসে হচ্ছে যে বিরাট পার্থক্য গড়ে দেবে, এটা মনে করি না। কিন্তু হচ্ছে নীতিটা বদলাতে হবে, যে জনদরদি নীতি এবং হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। এই যে বলে না যে জিরো টলারেন্স নাকি দুর্নীতির বিরুদ্ধে, আমরা কোথাও তো দেখছি যেখানে যত দুর্নীতি বেরোচ্ছে সেখানে তো একটাই রাজনৈতিক শক্তির, শাসক দলেরই লোকজন যুক্ত থাকছেন। পরে বহিষ্কার করতে হচ্ছে 7 দিনের জন্য, কাউকে 7 মিনিটের জন্য সাসপেন্ড করতে হচ্ছে, আবার নিয়ে নেওয়া হচ্ছে। এই যদি দলের দুর্নীতির প্রতি একটা দলের অ্যাটিটিউড হয়, দৃষ্টিভঙ্গি হয়, অবস্থান হয়, তাহলে যা হবার তাই হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে দুর্নীতিটা, এবং হচ্ছে শুধু স্বাস্থ্যক্ষেত্রে বলে না, আমরা স্বাস্থ্যক্ষেত্রে দেখতে পাচ্ছি, অন্যান্য ক্ষেত্রেও তাই দেখছি। শিক্ষা দপ্তর আর্ধেক জেলে, খাদ্য দপ্তর জেলে। এইভাবে তো ভবিষ্যৎ প্রজন্মটাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আগামী প্রজন্ম, সরকারি হচ্ছে যে গরিব মানুষ, আগামী প্রজন্মের যে গরিব মানুষ, তারা হচ্ছে যে ধনী দরিদ্রের এমনিতেই বৈষম্য বাড়ছে। ফলে গরিব মানুষের সন্তানরা গরিবই থেকে যাবে, এটাই সম্ভাবনা কেন্দ্র সরকারের যা নীতি। আর তাতে দিয়ে হচ্ছে আগামী দিনে আর 10 বছর 20 বছর পর আদৌ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু থাকবে কি না, এটা নিয়ে আমাদের সন্দেহ দেখা দিয়েছে। পুরোটাই কর্পোরেটের হাতে বেচে দিতে চাইছে সরকার।